গতদিন আমরা কথা বলতেছিলাম চীনের প্রসঙ্গ নিয়ে, আলোচনা কনসেন্ট্রেটেড করছিলাম যে জায়গাটায়, সেটা হলো যে পুঁজির বিকাশ, আভ্যন্তরীণ পুঁজি, আভ্যন্তরীণ অর্থনীতিতে পুঁজির বিকাশ, মূলত এটা নিয়ে কথা বলতেছিলাম। বলছিলাম যে আভ্যন্তরীণ পুঁজির বিকাশ হয় নাই দেখে চীনে উৎপাদন বাড়ছিল না। সেই জন্য মাও সেতুং এরই একটা কারেকশন মেথড নিয়েছিল, তা থেকেই আজকে চীন এরকম একটা গ্লোবাল লিডার হয়ে গেছে। তাহলে মূল বিষয়টা ছিল অর্থনীতিতে পুঁজির সঞ্চীভবন বা ঘনীভবন বা পুঁজির কালেকশন, জমা হওয়া, অ্যাকুমুলেশনটা যদি কম হয়, পুঁজির বিকাশ যদি না হয়, তাহলে এটা অর্থনীতিতে একটা বিরাট প্রবলেম। কমিউনিস্ট শুনে মনে করতে পারে যে আমরা তো পুঁজির জব দিতে চাই, তা আপনি আবার কি কথা বললেন এটা? তো তাদেরকে অনুরোধ করব যে পুঁজিটাকে হইলে না জব দিবেন, পুঁজি জন্মানোর আগেই জব দিবেন কি আসলে? ওদিক থেকে মনে রাখতে পারেন। এছাড়া অনেক আরো আর্গুমেন্ট আছে, আমি সেসব দিকে এখন আর নতুন করে যাচ্ছি না। আজকে যেটা ইম্পর্টেন্ট দিব, ওর সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের এখানে আরেকটা ঘটনা আছে। সে ঘটনা হলো আমাদের এখানে জমিদারি ব্যবস্থা ছিল ব্রিটিশ আমল থেকে। জমিদারি ব্যবস্থা চালু হয়েছিল 1793 সালে, ব্রিটিশরা শাসন করতো যখন ইন্ডিয়া, ফলে বেঙ্গলও, ফলে তখন তারা চালু করেছিল এই সময়। এই 1793 সাল থেকে জমিদারি প্রথা ব্যবস্থা চালু করার যেটা চালু ছিল, সেটা ব্রিটিশরা অ্যাজ ইট ইজ চলে গেছে তাদের মতন। তারা জমিদারি প্রথা উচ্ছেদ হয়নি, এটা উচ্ছেদ হয়েছে পাকিস্তানে, মানে ইস্ট পাকিস্তানে 1951 সালে সংসদে। পূর্ব পাকিস্তান প্রাদেশিক সংসদে আইনে এটাকে উচ্ছেদ করা হয় 1951 সালে। এখন কোশ্চেন হলো, অনেকে মনে করতে পারে বেশিরভাগ জমিদার ছিল আসলে হিন্দু, প্রায় 85 ভাগ, কেউ কেউ বলে খুবই কম, হাতে গোনা কিছু মুসলমান জমিদারও ছিল, কেউ কেউ 95 ভাগও বলে, হোয়াট এভার। অনেকে মনে করতে পারে যে যেহেতু পূর্ব পাকিস্তান মুসলমান অধ্যুষিত, মুসলমানরা বেশি সেখানে সংখ্যায়, আজকের বাংলাদেশে 90 ভাগ মুসলমানের দেশ বলা হয়, তো যেহেতু এটা হিন্দুরা জমিদার, তাই এটা ছিল একটা হিন্দু মুসলমানের লড়াই যেন বা। তো মুসলমানের সংখ্যাগরিষ্ঠদের জন্য জমিদারি ধরে উড়া লাগছে। এই ব্যাখ্যা কি সঠিক হবে? সেই জন্য প্রশ্নটা করেছি যে জমিদারি প্রথার উচ্ছেদের দরকারই কেন? আরো পরিষ্কার করে বলতে পারেন, এই ব্র্যাকেট এখানে লিখতে পারেন, যে কোনো দেশে জমিদারি ব্যবস্থা যদি চালু থাকে, তাহলে সেই ব্যবস্থা উচ্ছেদ করে দেওয়াটা দরকারই কেন? করতেই হবে এটা কেন? অর্থাৎ বলতে চাচ্ছি, জমিদারি প্রথা উঠানোর সাথে কে জমিদার হিন্দু না জমিদারেরা মুসলমান, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যদি দেখা যেত পূর্ব বাংলায় যারা জমিদার তারাও মুসলমান, প্রজারাও মুসলমান, তাহলে কি জমিদারি প্রথা উচ্ছেদের দরকার হতো না? হচ্ছে প্রশ্নটা। এইটারই উত্তর দিব আজকে আমরা। কি কেন? এটার সাথে চীনের প্রসঙ্গে, গতদিনের চীনের প্রসঙ্গে যেটা বলেছিলাম, তার সাথে সম্পর্কটা কি? সম্পর্ক হলো একই, অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল, পুঁজির পুঁজির সঞ্চীভবন বা হোয়াটএভার যেভাবে বলি না কেন, পুঁজির বিকাশ হওয়াটা জরুরি। পুঁজির বিকাশে পুঁজির বিকাশ বলে একটা শব্দ আছে, তাতে আপনি পুঁজির বিরোধী হন আর পক্ষের লোক হন। পুঁজির বিকাশ আলাদা একটা শব্দ, আলাদা একটা ধারণা। পুঁজির বিকাশ না হলে আপনার অর্থনীতি হবে না, সেটা সমাজতন্ত্রী করেন আর ক্যাপিটালিজম করেন। সো পুঁজির বিকাশ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পুঁজির বিকাশের দিক থেকে কথাটা বলতে হবে আমাকে।
সার কথা বলা হলো, আমি কনক্লুশনটা আগেই টেনে দিই। যদি জমিদারি ব্যবস্থা থাকে কৃষিতে, জমিদারি ব্যবস্থা মানে টেকনিক্যালি কথাটার অর্থ হলো যে আপনার এমন একটা অর্থনীতি আছে যেখানে জমির মালিকানা ব্যবস্থাটা জমিদারি টাইপের। মানে এর অল্টারনেটিভ কি হইতে পারে? অল্টারনেটিভ তো এখন যেরকম যে জমি চাষ করে সেই জমির সরকারকে খাজনা দেওয়া সাপেক্ষে ওই জমির মালিক। তাহলে জমির মালিকানা ব্যবস্থা এখন এরকম 51 সালের পর থেকে। আগে কি ছিল? ওই 1793 থেকে 1951 সাল পর্যন্ত ওটা ছিল জমিদারের মালিকানায়, শুধু না, জমিদার আমরা যেটাকে বলি যে আমরা যেটাকে বলি যে টাইটেল, জমি জমা বিষয়ক কাহিনীতে টাইটেল বলে একটা শব্দ আছে। টাইটেল কথা মানে হলো যে কার নামে জমিটা, এটা বলে টাইটেল। জমিদারি সিস্টেম চালু করার সময় টাইটেলটা জমিদারের নামে, এটা ছিল। মানে মানে হলো মোগল আমলেও যে জমি ব্যবস্থা ছিল, অর্থাৎ এটাকে আমরা এক কথায় বলতে পারি ভূমি মালিকানা ব্যবস্থা, সাধারণভাবে বলতে পারি। তাহলে মোগল আমলেও যে ভূমি মালিকানা ব্যবস্থা ছিল, সেখানেও কিন্তু জমির টাইটেল ছিল কৃষক চাষাবাদ করে যে তার নামে ডাইরেক্ট। সে এখনকার মতন আর কি, সে মোগল শাসককে খাজনা দেওয়ার সাপেক্ষে ওই জমির মালিক ব্যবহারকারী। ঠিক আছে? সেই জন্য ওই সময়কার মোগল আমলে বলা হতো রায়ত। আর ব্রিটিশ আমলে রায়ত শব্দটা উঠে গেল, গিয়ে বলা হলো প্রজা। এবার প্রজা আর রায়তের তফাৎ বুঝতে চেষ্টা করেন। যে রায়ত তার জমির টাইটেল তার নিজের নামে, আর যে প্রজা জমির টাইটেল তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কেড়ে নিয়ে জমির টাইটেলটা দেওয়া হয়েছে সরাসরি জমিদারের নামে। এটাও জমিদারদের, যারা জমিদারি কিনলো, তাদের একটা দাবি ছিল। ওই যে একটু আগে দেখালাম আমি যে 1793 সালে জমিদারি চালু হয়েছিল, চালু হওয়া সত্ত্বেও খুব কম লোকই গেছিল জমিদারি কিনতে। কেনা মানে আগে অ্যাডভান্স টাকা দিতে হতো ব্রিটিশ গভর্নমেন্টকে, ওটাকে বলে জমিদারি কেনা। সো জমিদারি প্রথা চালু হলেও খুব কম লোক জমিদারি কিনতে যেত বা গিয়েছিল। কারণ কারণ হলো এইসব বিষয় যে আমি জমিদারি হলাম কিন্তু আমার নামে তো টাইটেল দিচ্ছে না, শুরুর দিকে তাই ছিল। আর শুরুর দিকে তো টাইটেল রায়তের নামে হয়ে আছে মোগল আমল ব্যবস্থা হিসাবে। সেই কারণে এটা একটা আপত্তি ছিল, আগ্রহ না করার আপত্তি ছিল। এই যত ধরনের আপত্তি ছিল যারা হবু জমিদার তাদের, সেইগুলা শুনতো ব্রিটিশরা, শুনে শুনে নতুন আরেকটা করে কারেকশন আনতো 1797 সালে জমিদারি ব্যবস্থা বন্দোবস্তর আইনটার মধ্যে। এই কারেকশনগুলো করতে করতে এটা থিতু হতে সময় লেগে গেছিল প্রায় 1800 সালের পরে জমিদারি বন্দোবস্ত আইনটা স্টেবল হয়। এর আগে পর্যন্ত কন্টিনিউয়াস শুনতে হয়েছে জমিদারদের কি কি স্বার্থ। যেমন আরেকটা স্বার্থ ছিল যে আমার প্রজা যদি না দেয়, খাজনা না দেয়, তখন আমি কি করতে পারি? তখন কোথায় মামলা করব? আমার হাতে তো আর পুলিশি পাওয়ার নাই, আমি যে তাকে ধরে আনবো, কিছু করব, আমার তো এনফোর্স করার মতন কোনো দেওয়া নাই, আমাকে অধিকার দেওয়া নাই। তখন ব্রিটিশরা বলছিল যে ঠিক আছে, নো প্রবলেম, তুমি তাদেরকে ধরে আনতে পারবা। ধরে এনে ইভেন তুমি নিজেই, মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর কি, তুমি নিজেই তোমার একটা ঘরকে বলবা যে এটা হলো জেলখানা, ধরে নিয়ে এসে জেলখানায় মানে তোমার ঘরে আটকে রাখতে পারবা। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল তখন। ফলে এরকম যতবার নয়া নয়া অজুহাত তুলছিল যে অমুকটা না হলে আমরা কিনবো না, ততবারই ব্রিটিশরা ওই জিনিসটাকে সংশোধন করে প্রো জমিদার আইনগুলো করে দিয়েছিল। এইটাই করতে লাগছিল 93 থেকে 1800 সাল পর্যন্ত। এরপরে 1800 পরে এটা স্টেবল হয়ে যায়, প্রচুর লোক তখন জমিদারি কিনতে আগ্রহী হয়। আসলে আমি আপাতত এর চেয়ে বেশি এদিকে বাড়িতে যাচ্ছি না। তাহলে মূল ব্যাপারটা বলতে চাচ্ছি আমি যে জায়গায়, তা হলো যে তাহলে জমিদারি প্রথা উচ্ছেদের দরকার কেন? আগে বলেছি, বলে নিলাম আমি
যে এটার সাথে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নাই। মালিকও জমিদারের মালিকও জমিদারও মুসলমান, প্রজাও মুসলমান, তাহলেও জমিদারি উচ্ছেদ করতে হবে। জমিদারের মালিক হিন্দুরা, প্রজাও হিন্দুরা, তারপরেও জমিদারি উচ্ছেদ করতে হবে। এইটা নিয়ে এখন আমি কথা বলবো আজকে মূল বিষয়, কেন করতে হবে। এইটার উত্তর হলো আসলে এখানে পাবো, পুঁজির বিকাশ। বিষয়টা বোঝার চেষ্টা করেন। জমিদারি প্রথা ছিল একদিন চালু, অনেকদিন ধরে চলতেছে। এখন যেটা হয় আসলে, জনসংখ্যা তো বাড়ে যে কোনো দেশেই, তাহলে জমি যে প্রোডাকশন, যে পরিমাণ খাদ্য উৎপাদন করতেছে, খাদ্যের চাহিদা বাড়ছে। এখন যদি জমির মধ্যে খাদ্যের উৎপাদন যদি না বাড়ে, তাহলে এই প্রবলেমটা সলভ হবে না। এটা একটা বিরাট প্রবলেম হিসেবে অ্যাপিয়ার করবে। প্লাস এর আরেকটা প্রবলেম আছে। মূল বিষয়টা হলো কাজ সৃষ্টি। সরকার বা শাসকের একটা বড় কাজ হলো কাজ সৃষ্টি করা। কাজ সৃষ্টি করা মানে ওই যে বলছি, হয় গ্রামেই কৃষিতে পরিবর্তন এনে কৃষিতে আরো বেশি লেবার লাগানো, অথবা লেবার বের করে নিয়ে গিয়ে শহরে গিয়ে কারখানা করা। তার মানে একটা দেশে টোটাল কৃষক যদি থাকে, মানে ওয়ার্কফোর্স যেটাকে শ্রমিক বলি আমরা, এটা যদি 100 জন থাকে, তো 100 জনই যদি কৃষিতে থাকে, তাহলে সেই দেশের শ্রমিক মানে কারখানা গজাবে না। ইউজুয়ালি এটা হয়, যেটা রাফ একটা হিসাব হলো 25% শ্রমিক যদি কৃষি থেকে বের করে আনতে পারে, বের করে এনে শহরে নিতে পারেন যদি, এবং ইউজুয়ালি এটা হয় ন্যাচারালি মানে সংকট ক্রিয়েট করে, সংকটটাও ন্যাচারালি ক্রিয়েট হয়। গ্রামের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আপনার বাপে ওই 2 বিঘা জমি হলে চলতো, বাপের আমল, দাদার আমল। আপনার আমল চলতেছে না, ফ্যামিলির মেম্বার বেড়ে গেছে। তাহলে যখন কাজ পাচ্ছে না, আয় বাড়াতে হবে, এবং গ্রামের মধ্যে আয় বাড়ানোর উপায় দেখতেছে না, কিন্তু শুনছে রাজধানী শহরে গেলে মেলা কাজ, তো স্বভাবতই সে তখন রাজধানী মুখে হবে। এইটাই হলো গ্রাম থেকে শহরে আসা। এটা কমন ফেনোমেনা যে কোনো দেশের জন্য। গ্রাম থেকে শহর আসতেই আছে। যতক্ষণ পর্যন্ত দুইটার মধ্যে ফারাক খুব বড় কিছু নাই, এরকম না হবে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। আর এখানে এইবার শহরে সে তো আর আরেকবার শহরে কৃষি করবে না, শহরে অত কৃষি জমিও নাই, সে তখন ওখানে কারখানার দিকে যাবে। প্রথম দিকে কারখানা হবে না, কি হবে? প্রথম দিকে যেটা হবে সেটাকে বলা হয় ক্রাফটস, CRAFT, ক্রাফট মানে হাতের কাজ, যেটাকে বলি আমরা। গ্রামে 7 গ্রাম ঘুরলে একটা হাপড়ওয়ালা, অস্ত্র বানায় দেওয়া, ছুরি কাঁচি শান দেওয়া লোক পাওয়া যায়। লোহা গরম করে লোহাকে কি করে দা বানানো যায়, সেই লোকটা পাওয়া যাবে। কিন্তু শহরে দেখা যাবে যে প্রত্যেকটা বাজারে একটা করে থাকবে, হাট বাজারে একটা করে থাকবে। এই জন্য তাহলে এইটাকে বলবে ক্রাফটস, হাতের কাজের। এটা হলো কৃষির বাইরে প্রথম যে শুরু হবে, এটা হলো ক্রাফটসম্যান। এই ক্রাফটসম্যানের আরেকটা শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারেন, এটা এমন একটা পেশা যেটা ওস্তাদ শিষ্যের সম্পর্ক। একটা ওস্তাদ থাকবে, তার অজস্র শিষ্য থাকবে, এবং কেউ কাউকে ছেড়ে যেতে পারে না, একটা বন্ডেজ আছে। ওস্তাদ না থাকলে কাজ শিখবে কোত্থেকে, আর শিষ্য না থাকলে ওস্তাদ কাজ করবে কই। ইভেন আমাদের এখানে পুরান ঢাকায় যতগুলো লেদ মেশিন আছে, ওটাও পর্যন্ত একটা শিল্প হিসেবে ব্যবহার করা যায়। এইটারই আর একটা অর্থ আছে, অনেকে বলে এটা গিল্ড, GILD, গিল্ড। যারা একটু বুদ্ধিমান তারা জানে গিল্ড শব্দটা, বলবে যে ডিরেক্টরস গিল্ড। এবার কেমন কথা, ডিরেক্টর, নাটকের ডিরেক্টর, সিনেমার ডিরেক্টর, তাদের আর যে অ্যাসোসিয়েশন, সমিতিটা, ওটার নাম হলো গিল্ড। কেন?
গিল্ড হলো আসলে ক্রাফটস, হাতের কাজ, যেটা হাতের কাজের দক্ষতাটা শিখে পরম্পরায়, ওই সূত্রে সে ডিরেক্টরদেরও সমিতিটাকে গিল্ড বলে। ইন্ডিয়াতে ফিল্মে ডিরেক্টরস গিল্ড বলে ওদের সমিতিকে নামকরণ করা হয়েছে। সো গিল্ড কথাটার সাথে ক্রাফটস কথাটা বুঝতে পারতেছেন, এটা হলো প্রাইমারি প্রথম দিককার পেশা। যখন গ্রাম ছেড়ে লোকটা আসতেছে তখন যেগুলো নিয়ে শুরু হয়েছিল, ছুরি কাঁচি ধার দেওয়া থেকে শুরু করে ওই আর যা কিছু আছে এ ধরনের কাজ। আপনার যদি তাঁতের কাজ হয়, আপনার যদি হয় আপনার গরু গাড়িটা বানাবে কে, তাহলে গরু গাড়ি বানানোর জন্য একটা শিল্প লাগবে, কাঠমিস্ত্রি বলে আমরা যেটাকে, এনি টাইপ অফ মিস্ত্রি টাইপের জিনিস, এটা হচ্ছে ক্রাফটসম্যান। তাহলে ক্রাফটস গড়ে উঠে আগে কোথায়? শহরে। সেটি আস্তে আস্তে বড় হয়ে একসময় কারখানা হয়ে ওঠে। তাহলে একটা কথা, সার কথাটা শিখলাম আমরা, যে গ্রামের পেশা থেকে সরে আসবে বেশি কিছু লোক, ইউজুয়ালি অন্তত 25% বেরিয়ে চলে আসতে হবে। তাতে লাভ কি হলো? এখানে দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। ধরা যাক আপনার দেশের লোক আগের 100টাই আছে, কিন্তু 25টা লোক যখন গ্রাম থেকে চলে গেছে, তখন ওই 75টা লোককে ওই 100 লোকের খাদ্য তৈরি করতে হবে। কথা খেয়াল করেন। তাহলে 75 লোককে দিয়ে যদি করতে হয়, তাহলে 75 লোকের দক্ষতা বাড়াইতে হবে। আগে 100টা লোকে যা ধান উৎপাদন করত, এখন 75টা লোক দিয়ে তা করতে পারতে হবে। আমার একটা দক্ষতা লাগবে। আর ওই 25টা লোক তখন যে রিলিজড হলো, ওদেরকে নিয়ে তখন শহরে গিয়ে আপনি ক্রাফটসম্যান গিল্ড এগুলো বানাইতে পারবেন। তাহলে কৃষি থেকে লোক ছাড়তে হবে, কৃষিকাজ, অনলি দেন অন্য ধরনের একটা উৎপাদন ব্যবস্থা সম্ভব। এইটাই তখন বলছে পুঁজির বিকাশ হবে, এখানে নতুন নতুন কাজ সৃষ্টি হবে। তাহলে কাজ সৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ ধারণা। নতুন কাজ সৃষ্টি করতে হবে আমাদেরকে। কেন? জনসংখ্যা ক্রমশ বাড়ছে, আর মানুষের চাহিদা, মানুষের আগে আয় করে যা যা খেত, এখন তার আরেকটু খাইতে ইচ্ছা করে। তো মানুষের চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে তো আপনাকে কাজের আয় বাড়তে হবে, কাজ থেকে বেতন বা বিক্রি করে আয়, সেটা তো বাড়তে হবে। ফলে সেখান থেকে আসছে কাজ সৃষ্টি। এটাকে আমি এক কথায় কাজ সৃষ্টি বলছি। তাহলে নতুন নতুন কাজ সৃষ্টি করতে হবে সমাজের মধ্যে। আপনার নেহরু মিয়া স্বাধীন লাভ করলেন বা ইন্দিরাকে নিয়ে, কিন্তু কাজ সৃষ্টি করার ব্যাপারে উনি কিছু করতে পারলেন না। তাহলে তো কোনো লাভ হইল? এই তাহলে প্রধানমন্ত্রী স্বাধীনতা, এগুলো তো আপনার বাইরের পলিটিক্যাল কথাবার্তা বলতেছেন, কিন্তু ওই কাজ সৃষ্টির মতন যদি থিওরি, তত্ত্ব বা ব্যবহারিক নীতি যদি না নিতে পারেন, তাহলে এই স্বাধীনতা বা এই নির্বাচিত ক্ষমতার কোনো মানে নাই। তো ওর থেকে মানুষ বলবে যে অনির্বাচিত ক্ষমতা ভালো, যেটা কাজ সৃষ্টি করতে পারে। ঠিক আছে? তো কাজ সৃষ্টি এত প্রাইমারি জিনিস এই জন্য মানুষের জীবনযাপনের জন্য। তাহলে এখন আসেন, তাহলে কাজ সৃষ্টি করার মানেটা কি আসলে? কাজ সৃষ্টি করার মানে আমি বলতেছিলাম যে গ্রামে কৃষিতে যে লোক যদি থাকে 100টা, এখন ওখান থেকে 25% লোক উঠে আনতে হবে। নতুন কাজে তার ঢুকাবো, আমি কারখানা করবো বা ওই যে ক্রাফটসম্যান দেখাবো। তাইলে গ্রামের লোক হয়ে গেল 75টা, কিন্তু খাদ্য তো 100 জনের জন্যই বানাইতে হবে। তার মানে গ্রামের এই 75টা কৃষক এখন 100 জনের জন্য খাদ্য বানাতে পারে এমন দক্ষ হইতে হবে। এটাকে দক্ষতা বলছি আমরা। তার মানে উৎপাদন বাড়াইতে হবে। তাহলে উৎপাদন বাড়ানো বা দক্ষতা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা ছাড়া মানুষের নতুন নতুন চাহিদা পূরণের আপনি সক্ষম না, আপনার অর্থনীতি টিকবে না, এই দেশও টিকবে না। ক্লিয়ার? ক্লিয়ার? এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে তাহলে আপনার উৎপাদন দক্ষতা আছে। দক্ষতা আরেকটা মানে হয়, দক্ষতার মানে হলো এক কথায় বলতে গেলে পরে, দক্ষতা ইরেসপেক্টিভ অফ সমাজতন্ত্র করেন আর পুঁজিতন্ত্রই করেন, দক্ষতা ইজ এ মাস্ট। কেন? দক্ষতা মানে হলো, ধরেন একটা কলম বানাইতে একটা দেশের 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা শ্রম লাগে। আপনার পাশের দেশটা যদি ওটা 17 ঘন্টা লাগায়, তাহলে ওর কলম কেউ কিনবে না। ক্লিয়ার?
আপনার জন্য তখন ওর দেশ থেকে ইম্পোর্ট করাটা বেটার, তাই হয়ে যাবে না? তাইলে প্রতিযোগিতা বলে একটা ব্যাপার আছে, এইটা হলো দক্ষতার প্রতিযোগিতা, ঠিক আছে? আমাদের মহামতি লেনিন সাহেব ক্যাপিটালিজমের এই একটা গুণকে প্রচন্ড ভালোবাসতেন, শ্রম দক্ষতা ইম্পর্টেন্ট। এবং ক্যাপিটালিজমে কম্পিটিশন আছে। হোয়াট ইজ কম্পিটিশন? আপনার চেয়ে আমি কম শ্রম দিয়ে এই একই প্রোডাক্ট বানাইতে পারি, সুতরাং আমি দক্ষ। এর জন্য আপনার আমার মধ্যে প্রতিযোগিতা আছে। লেনিন এই প্রতিযোগিতাকে ভালোবাসতেন, কিন্তু লেনিনের মাথায় যা ছিল উনি বাস্তবায়নে কি করবেন এইটার করার সময় ভালো নাই। কারণ 17 সালে বিপ্লবের পরে, 1917 সালে বিপ্লবের পরে উনি বেঁচে ছিলেন মাত্র 6 বছর। ফলে দুর্ভিক্ষ কাটায় সোভিয়েত ইউনিয়নকে স্টেবল করতে করতে উনি মরে শেষ। ফলে ওনার মাথায় উনি বেঁচে থাকলে কি করতেন, কোন সমাজতন্ত্র করতেন আমরা জানি না। ফলে যা আমরা দেখছি এটা স্ট্যালিনের সমাজতন্ত্র, তার আইডিয়া সম্পূর্ণ আলাদা। সে মনে করত যে উৎপাদনের মালিকানা যদি সরকারিভাবে নেওয়া হয় তাহলে সব প্রবলেম সলভ। এই হচ্ছে স্টালিনের সমাজতন্ত্রের সার কথা। তাহলে বাকিদের কথার মধ্যে দেখে এই যে দক্ষতার কি হবে না, এটা কোনো ব্যাপারই না। বরং দক্ষ করার চেষ্টা করা মানে মালিক শোষণ করতেছে আমাদের। দক্ষ মানে কি? দক্ষ মানে ম্যানেজমেন্ট। এটারই আরেকটা ভাষায় বললে এটা মেটিক ম্যানেজমেন্ট, মানে ভিতরে ব্যবস্থাপনাটা এত সুন্দর যে শ্রম যাতে নষ্ট না হয় এইদিকে তাকায় ডিজাইন করা হয়েছে। তাহলে শ্রম কম লাগায় প্রোডাকশন বানাইতে হবে, সেম প্রোডাকশন বানাইতে হবে কম শ্রম লাগায়। এই দক্ষতা যদি না বাড়াতে পারেন তাহলে আপনি বাজার থেকে আউট হয়ে যাবেন। ফলে উল্টা এই অর্থনীতি আপনার জন্য একটা দায় হয়ে দাঁড়াবে। এখনকার অবস্থা দেখেন যেমন চীনের, কোন জায়গায় দক্ষতা বাড়িতেছে খেয়াল করেন। আপনারা অনেকে শুনছেন হয়তো বা দেখছেন কিনা আমি জানি না, বড় কারখানা হলে দেখা যায় এটাকে বলে প্রোডাকশন বেল্ট। বেল্ট 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 করার উদ্দেশ্য হলো, আপনারা প্রায় সময় ভিডিওতে দেখেন প্রোডাকশনটা বেড়ে আসতেছে একটা বেল্টের উপর দিয়ে, তারপরে রাবারের কিছু একটা পাতা আছে, রাবারের চৌকিটা ঘুরতেছে, ওর উপর দিয়ে সাবানটা আসতেছে, ধরেন দুই পাশে লোক বসে আছে কিন্তু জ্ঞান টনটনে। যখন দেখছে একটা সাবানের প্রোডাক্টের ত্রুটি আছে, ওটা উঠে ফেলা দিল। অথবা ও জাস্ট কাগজটা মানে উপরে একটা পর্দা লাগাইতে হবে, কাগজটা একটা ঘুরপাক দিয়ে দেখে নিল হয়েছে কিনা, ফেলে দিল। ফাইনাল যখন হয়ে গেল ওর কাজ হলো ওটা খালি নামাই দেওয়া বেল্ট থেকে, আর পাশে একটা কার্টুনের মধ্যে এটা সাজানো হয়, ওটাই ওর কাজ। তাহলে এই যে বেল্ট সিস্টেমের উদ্দেশ্য কি আসলে? শুধু কি কাজের দক্ষতা বাড়ানো না, এই যে আপনি ঢিলা দিয়ে বসবেন কিছুক্ষণ কাজ করার পর এর সুযোগ নেই, কেন? বেল্ট তো চলতে আছে। আপনার কাজ ছিল আসলে সাবানটাকে চেক করে ছেড়ে দেওয়া, তা আপনি যখন ঢিলা হয়ে বসছেন তখন 10টা সাবান পার হয়ে গেছে, যেটা চেক করা হয় না। সো বেল্ট সিস্টেম মানেই হলো কাজে ফাঁকি দেওয়া বন্ধ করে দেওয়া। এই কারণে কমিউনিস্টরা বেল্ট সিস্টেম দক্ষতাকে এত খারাপ চোখে দেখে, ম্যানেজমেন্ট কথাটাকে এত খারাপ চোখে দেখে। শ্রম শোষণ, এই আমার শ্রম শোষণ করতেছে, এই শ্রম শোষণের কথা বলে তারা অদক্ষই থেকে যাচ্ছে। সোভিয়েত ইউনিয়নে যে একটা কলম বানাইতে যদি 17 ঘন্টা লাগে, কোরিয়ার মতন দেশ 1 ঘন্টার মধ্যে বানায় লাগতেছে। তো এবার বুঝছেন কেন সোভিয়েত ইউনিয়ন প্রোডাক্ট চলবে না বাইরে কোথাও। এমনিতেই তারা রপ্তানি করতে রাজি না, আমদানি তো না রপ্তানি তো। আমরা অদক্ষই থাকবো, তার মানে সমাজতন্ত্রের মানে অদক্ষপনা, এটাকে পুষে রাখা। তা আলটিমেটলি এটা কি হইলো? আপনার অদক্ষতা যে আপনারটা কেনা বেচা করবে তার কাছে গেল, তো সে তো আপনার থেকে দক্ষ মনে করেন, কিন্তু লাভ হলো না। অ্যাভারেজ দক্ষতার উপরে নির্ভর করতেছে, ও দক্ষ হইলেও কোনো লাভ হচ্ছে না। তাইলে প্রোডাকশনের মধ্যে দক্ষতা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই জন্য ম্যানেজমেন্ট লাগবে। এই জন্য ওখান থেকে আসে যে বেল্ট কথাটার মানে বোঝার চেষ্টা করেন। বেল্ট মানে হলো আপনাকে ফোর্স করা হচ্ছে যে আপনি চাইলেও ওখানে ফাঁকি দিবেন, জিমাইবেন বসে বসে কিছুক্ষণ,
এটার উপায় নেই। না, আপনি বড় সময় গ্যাপ নিতে চান, বন্ধ করেন, বেল্টটা বন্ধ রাখেন, 15 মিনিট ঘুমাইলাম, চা পানি, বাথরুমে যাওয়া সেরে আসেন, তখন কিন্তু বেল্ট বন্ধ একদম। এটার ব্যবস্থা আছে। তা নাহলে ইন্টারভ্যালে গ্যাপ দেয় কেমনে? খাওয়া দাওয়া করবে, মাঝখানে 1 ঘন্টার গ্যাপ থাকে না, ওইটা দিবে কেমন করে? কিন্তু আপনি মাঝখানে এই যে ইচ্ছা মতন আপনি বসে ঝিমাই বেড়ে ঝুমাই লই, এইটা পারবেন না বেল্ট থাকলে। এই জন্য বেল্ট কমিউনিস্টদের কাছে একটা দুশ্মন, কিন্তু বেল্ট ছাড়া আবার আপনার দক্ষতা আসবে না। ওকে, তাহলে এটার অরিজিনাল ফর্মাল নামটা হলো শ্রম দক্ষতা। লেবারকে দক্ষ হতে হবে, শ্রম দক্ষতা। এই জন্য আপনি কমিউনিস্ট হন আর আপনি বুর্জোয়া হন, আপনার শ্রমের যদি দক্ষতা না থাকে, এটা পুরা সমাজকে এর ভুগতে হবে, এর দায়টা। শ্রমকে দক্ষ হতে হবে। না, আপনি অমানবিক করে ফেলায়েন না, ঠিক আছে, ওটুকু মানতে রাজি আছি, মানুষের পক্ষে যতটা সম্ভব ততটা রাখেন, কিন্তু আপনি কোনো ধরনের দক্ষতা আপনার শ্রমের মধ্যে আনবেন না, দেন ইউ আর স্টুপিড, আপনি ধরা খাইতে থাকবেন খালি। ওকে, এইটা আপনি ওই আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য করবেন না এই বলে টিকা রাখতে হবে বেশ কিছুদিন, আর যখন ভেঙে পড়বে তখন এইবার দেখবেন ভিখারি হয়ে যাবেন একদম, সোভিয়েত মতো না। ভাঙার পরে দেখেন সোভিয়েত অর্থ, এখনকার রাশিয়ার অর্থনীতি কি? মাটির নিচে তেল গাছ ছেলে এটা খালি তুলতেছে আর বেচতেছে। এটা সোভিয়েত ইউনিয়নের মানে পুতিনের রাশিয়ার প্রধান ব্যবসা। তাও আবার করছে কি, যে দোস্ত বন্ধু তাদেরকে দিয়ে দিছে এই তেলের কারখানাটা, মানে সরি মাটির নিচে যে সম্পদটা আছে এটা ওর নামে দিয়ে দিছে। ও যেটুকু পায় সরকারকে দেয়, বাকিটুকু ওকে দেয়, ওর পার্টি চলে। এবার চলছে জিনিসটি এই বারবার এটা বেচছে। বিশেষ করে ওরা সবচেয়ে বেশি বেচে তেল আর গ্যাস। তেল আর গ্যাস সারা ইউরোপে তেল গ্যাস মাটির নিচে যা ছিল ওরা তো আগে আগে সবার নিজেরটা নিজেরা তুলে তুলে শেষ করে দিচ্ছে। এখন ইউরোপের কোথাও মাটির নিচে, মানে ওয়েস্ট ইউরোপের মাটির নিচে কারো দেশে তেল নেই, আছে সাইবেরিয়ায় রাশিয়ার আন্দারে। এই জন্য রাশিয়ার তেল গ্যাসের পাইপলাইন দিয়ে সব হোল ইউরোপ চলতেছে, ওয়েস্ট ইউরোপ চলতেছে তার তেল গ্যাস দিয়ে। আচ্ছা, এবার বেচার পয়সাটা সে আবার ইংল্যান্ডেই বিনিয়োগ করছে, নিজের দেশে বিনিয়োগ করতে লাভ নেই, অত প্রফিট হবে না, ওরকম কারখানাও নেই। সো ইংল্যান্ডের ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে রাশিয়ার উপর, পুতিনের রাশিয়ার উপর। আর এগুলা এই যে তার মানে বসে বসে মাটির নিচের সম্পদ বসে বসে খাইতে আসেন, তা আপনার দক্ষতা কেমন হবে বুঝেন? তাহলে মাটির নিচের সম্পদের রাষ্ট্র চালাইতে পারবেন, অর্থনৈতিক ঠেকা চালাতে পারবেন, কিন্তু যতক্ষণ আপনার প্রোডাকশন, নিজের প্রোডাকশন সিস্টেম না হবে ততক্ষণ আপনি অন্যের দ্বারা শোষিত হবেন। তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়াই গেল শ্রম দক্ষতার উপরে। এগুলো হচ্ছে এত ইম্পর্টেন্ট জিনিস। এটা এখন আসেন, তাহলে জমিদার প্রথা থাকলে সমস্যা, এতক্ষণ মোটামুটি একটা বুঝতে পারছি আমরা এই যে পুঁজির বিকাশ বা শ্রমের বিকাশ, এই কথাগুলো পসিবল না যদি এই শ্রম দক্ষতা, বেল্ট ইত্যাদির ব্যবস্থা যদি আমি না, যে কথা বলতে গিয়ে আটকে গেছিলাম আসলে। আজকাল চীন, এই কারণে চীন এমন এই প্রোডাকশন সিস্টেমটা বানাইছে, প্রোডাকশন লেভেলেই কম্পিটিটর যে কোনো কারোর থেকে তার প্রোডাকশনে কস্ট পড়ে 15% কম। মানে ও ভাই জিনিসটা বেচানোর সময় তো 15% লাভ হবে কিনা তার ঠিক নাই, প্রফিট হবে কিনা। ও যদি এটাকে এমনভাবে সাজাইছে শ্রমদক্ষতাটা, বেল্ট বা প্রোডাকশন সিস্টেমটা, যে ওই লেভেলে এটা 15% দাম কম পড়ে। আপনি কম্পিউটার দেখেন, চীনের সবগুলো কম্পিউটার কোম্পানি ওখানে বানায়, সারা দুনিয়াতে কোথাও ফ্যাক্টরি নেই, সব বন্ধ করে দিচ্ছে। IBM এর সব ফ্যাক্টরি লোক চায়না। কেন? ওই যে প্রোডাকশন লেভেলেই 15% প্রফিট হয়ে যায়। তার মানে বিক্রিটা যদি আমি মানে তৈরির দামে বিক্রি করি তাহলেও আমার 15% প্রফিট হবে, যেহেতু আমি প্রোডাকশন কস্টটা কমে ফেলাইছি। সো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এগুলো জিনিসগুলো। তাহলে এই লেভেলের দক্ষতা, শ্রম দক্ষতা ঠিক মতো যদি করতে পারে, প্রোডাকশনটা সাজাইতে পারেন, তাহলে আপনার বেশি বাজারে আপনার প্রবেশ অধিকার আগে হবে। ওকে, এই জিনিসগুলো মনে রাখতে হবে আমাদেরকে। এখন আমি আসবো তাহলে ওই যে জমিদারি উচ্ছেদ দরকার কেন। জমিদারির প্রবলেমটা হলো জমির মালিক যে, তার কোনো ঠেকা নাই,
জমিতে বিনিয়োগ করার নতুন করে। কেন? আমি নতুন করে জমিতে বিনিয়োগ করলেও যা না করলেও ওই যে খাজনা ধরে রাখছি ওর বেশি তো প্রজা আমাকে দিবে না খাজনা, তা আমার কি টাকা। তাহলে এই যে বললাম যত সমাজের চাহিদা বাড়বে দিনকে দিন, আয় বাড়ানোর দরকার পড়বে, জনসংখ্যা বাড়বে বলে খাওয়ার চাহিদা বাড়বে, এর কোনো ইম্প্যাক্ট নেই জমিদারের উপরে। জমিদার বলবে আমার কি লাভ, আমি যে এখন কৃষিতে বিনিয়োগ করব, ধরেন একটা ট্রাক্টর নিয়ে এসে দিলাম আমি, তা আমি দিব কেন, দিলে আমার লাভ কি? ট্রাক্টর হইলে ফসল হইলে কি আমাকে বেশি ইয়ে দিবে? এটা বলে যে খাজনা খাজনা, আমাকে তো খাজনা বেশি দিবে না, তাহলে আমি কেন ইনভেস্ট করব? আর যে প্রজা সে বলে ভাই আমি নিজেই খাইতে পারি না, আমি ইনভেস্ট করবো কই থেকে, আমার তো কোনো সঞ্চয় নাই। তাহলে কি হলো, জমিতে ইনভেস্টর নাই আসলে, ঠিক আছে, বরং অভাবী লোক বাড়তেছে, কাজ এনাফ নাই, পরিবারের লোক সংখ্যা বাইরে গেছে, তো সে বলে যে ভাই তোর গ্রামেই থাকবো না, আমি শহরে গেলাম, ওখানে যে দেখি যদি রিক্সা চালানোর কাজ পাই তো আলা। তাহলে জমিদারি সিস্টেমটা এরকম, কৃষিতে ইনভেস্ট করার, ওই যে 75 জন লেখে 25 জন বের করে আনবেন, এইটা জমিদাররা চায় না, বলে আমার কি লাভ। আর এই 75 জন দিয়ে যদি 100 জনের খাদ্য বানাইতে হয়, তাহলে যে শ্রম দক্ষতা লাগবে, এটা যে ইনভেস্টমেন্ট লাগবে, এটা আমি করবো কেন, আমার কি লাভ, আমার খাজনা তো ফিক্স, যেটা আছে ওইটাই দিবে। তারপরে গাঁইগুই করবে এই বছর ফসল হয় নাই, এবছর কম দিতে হবে, এগুলা জ্ঞান ঘানানি তো আছেই। তো কাজেই জমিতে ইনভেস্ট করার, প্রোডাকশন সিস্টেম চেঞ্জ করার কোনো আগ্রহ জমিদারের নাই। আর উল্টা পার্টটা হলো প্রজা, প্রজা বলতেছে আমি পুঁজি কই পাবো, আমি তো নিজেই খাইতে পাই না, আমার তো কোনো সঞ্চিত সম্পদ নাই। তার মানে দেখা গেল জমিদারি প্রথা, এই জমি মালিকানা সিস্টেমটা কৃষিতে পরিবর্তনের কোনো চান্স নাই, এই সিস্টেমটা যদি, এই মালিকানা ব্যবস্থা যদি থেকে যায়। সো মালিকানা ব্যবস্থা ইটসেলফ নিজেই এই দেশে, যে দেশে জমিদারি প্রথা আছে, সেই দেশে এটাকে পুঁজির বিকাশ করতে দেবে না, শ্রমের বিকাশ ঘটতে দেবে না, শ্রম দক্ষতা আনতে দেবে না। ক্লিয়ার? এই কারণে যেসব দেশে দেখা গেছে ইউরোপে, যারা যারা এই জমিদারি প্রথা টাইপের, ওদেরও তো জমিদারি প্রথা টাইপের, জমিদারি আমাদের মতন না হলে আরেক ধরনের ছিল। দেখা যেত যে জমি মালিক তার একটা বিস্তীর্ণ ল্যান্ড আছে, নিজের জন্য বালা জমিটা রেখে দিছে, আর পাশে খারাপ জমিটা দিয়ে রাখছে, এখানে যারা চাষ করবে তারা ওখানে চাষ করার সুবিধা পাবে, আমারটা করবে মাংনা, আর বিনিময়ে ওকে যেটা দিচ্ছে ওইটা দিয়ে যা আসে তাই নিয়ে খাইবে। এটা ছিল ইউরোপের ভূমি ব্যবস্থা। আরেক ধরনের জমিদারি বলতে পারেন আপনি। সোজা কথা, ভূমি মালিকানা সিস্টেমটা ইম্পর্টেন্ট, উৎপাদন বাড়াতে পারবেন কি পারবেন না। তাহলে জমিদারি সিস্টেমটা ইটসেলফ আমাদের দেশে কোনোভাবেই পসিবল না। তাহলে ব্রিটিশ উত্তর যে আমরা বাংলাদেশটা পাচ্ছি বা ইন্ডিয়াটা পাচ্ছি, এই ইন্ডিয়াকে যদি আপনার রাইজিং ইন্ডিয়া করতে হয়, ওই যে বলেছি যে নেহরু স্বাধীনতা দিচ্ছে, এটাকে দুয়া কামু পানি, চাউলের দাম কমে নাই, প্রোডাকশন বাড়ে নাই, কাজ বাড়ে নাই, কাজ সৃষ্টি হয় নাই, তো এই স্বাধীনতার মানে কি আসলে? তাহলে স্বাধীনতার মানে তখনই ফুটবে যখন সে অর্থনীতি থেকে চেঞ্জ আনতে পারবে। এই যে ভূমি মালিকানা ব্যবস্থা যখন চেঞ্জ আনার মুরদ নাই। আপনারা অনেকে জানেন নিশ্চয়ই যে জমিদাররা ছিল বেশিরভাগই হিন্দু, জমিদারদের সমিতিও ছিল, এই সমিতি গিয়া নেহরুর সাথে দেখা করছে, এক দাবি হইল যেন দেশভাগটা না হয়, আর দুই যদি হয়ও জমিদারি প্রথা যেন না উঠানোর পক্ষে যায় সে, এবং নেহরু তাই করেছিল। নেহরুর পজিশন ছিল জমিদার সমিতির পক্ষে। তাহলে কি দাঁড়ালো, সব কমিউনিস্টের কাছে যান, ইন্ডিয়ান কমিউনিস্ট, নেহরু তো সমাজতন্ত্রী ছিল। এবার বুঝছেন কেমন সমাজতন্ত্রী, যে জমিদারের পক্ষে খায়, এই সমাজতন্ত্রী। তো দেশে উৎপাদন বাড়বে। এই জন্যই কি হলো, নেহরু মরার পরে এমনিতে অর্থনীতি ঢলতে লাগলো 1990 গিয়ে এটা কমপ্লিটলি ধসে পড়লো। ধসে পড়ার আর একটা নাম হলো, যখন সেই দেশটা দেখবেন যে ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিচ্ছে, সবাই তো ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার,
ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি। ঘাটতি কথার মানে হলো ওই দেশ যা ফরেন কারেন্সি আয় করে আর যা ব্যয় করে বেশি, ফলে ঘাটতি পড়বে। একটা পর্যায়ে ওয়ার্ল্ড ব্যাংক বলবে যে খোদা হাফেজ, পারবো না, তোমাকে এই জায়গায় সমস্যা করতে হবে, তাহলে তোমাকে আমি ঋণ দিব, দিয়ে চালাবো সাময়িক সময়টা, তোমার অর্থনীতিকে ভালো করবো, কিন্তু ওই যে তোমার অর্থনীতির যে রিফর্মটা করতে হবে, এটা যদি না করো তাহলে আমি নাই। এটা হলো ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি ওয়ার্ল্ড ব্যাংকের ভাষায়। ঠিক আছে, এই ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতিতে পড়ে যায় ইন্ডিয়া 90 সালে। ঠিক যেমন আমরাও পড়েছিলাম, কিন্তু দেখেন আমাদেরটা আর্লি। কেন? আমাদের একটা সুবিধা ছিল, মানে অসুবিধাটার সুবিধা ছিল যে আমরা আর্লি সমাজতন্ত্র করতে গেছিলাম ডাইরেক্ট তাজউদ্দিনের হাত ধরে। শেখ মুজিব যে প্রথম 3.5 বছর শাসন 1971 সালের পরে 72 সাল থেকে যদি ধরি আমরা, এই 72 সাল থেকে 3.5 বছর ধরে আমরা সমাজতন্ত্রের এক্সপেরিমেন্ট করছিলাম, ফলে অর্থনীতি ডুবে শেষ। এইবার যখন জিয়ারন হাতে নিল ইকোনমিটা বা দেশটা, তখন একটা সুবিধাও হলো আবার। এটা এই গোপন কথাটা অনেকে জানে না। আবার শেখ মুজিবই সেই লোক, অপোজিট টু তাজউদ্দিন, যে নিজে কিসিঞ্জারের কাছে গিয়ে আবেদন জানাইছিল যে ভাই সাহেব আমাদেরকে, আমরা তো মেম্বার হয়ে আছি 73 সাল থেকে ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর, কিন্তু আমরা তো ঋণ পাইনি, আমরা তো নেই নাই, রাগ করছি, পুরো আঙুল দেখাইছি। 73 সালে ওয়ার্ল্ড ব্যাংকের সম্মেলন হয়েছিল কেনিয়াতে, গ্লোবাল সম্মেলন। এই সম্মেলনে তাজউদ্দিন গেছিল, ম্যাকনামারা গেছিল ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। ও নিজের চেয়ে মোলাকাত করার জন্য একটা দাম দিয়েছিল, তাজউদ্দিন রিফিউজ করছিল। সেইটা নিয়ে আমাদের বাংলাদেশে আনু মোহাম্মদ খুব গর্ব করে। দেখছ, ওয়ার্ল্ড ব্যাংকের কথা শোনা নাই। আর 74 সালের দুর্ভিক্ষের ভিতরে যখন শেখ মুজিব বুঝা গেল যে এই তাজউদ্দিন এন্ড গং রেমনসমান, এই গংদের পাল্লায় পড়ে আমার দেশ ডুবছে, এখন আমার এর কথা শুনলে চলবে না। সে সোজা ওদেরকে বললো যে তোরা নিজে নিজে কাটতে পড়, নাহলে আমি বহিষ্কার করে দিব, এটা খারাপ লাগবে তোদের। এই বললা ও যায় সেপ্টেম্বরের মাসে, ওই 74-এর সেপ্টেম্বরের মাসে, ওই যে বলেছি না 74-এর সবাই যেতে চায় নিউ ইয়র্কে, যেহেতু জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি, সব সদস্য সেদিন বক্তৃতা দেওয়ার সুযোগ পায়, তো সবাই যায়। তো সে ওখানে গেছে ওইটার উছিলা করে শেখ মুজিব, কিন্তু গিয়ে এই প্রথম কিসিঞ্জারের সাথে দেখা হচ্ছে স্বাধীনের পরে। এর আগে কখনো কিসিঞ্জারের সাথে শেখ মুজিবের মোলাকাত হয়নি। কিসিঞ্জারের কাছে গিয়ে বলতেছে যে আমার লোনের ব্যবস্থা করে দাও ভাই, আমি ওয়ার্ল্ড ব্যাংকের খাতক হইতে চাই। এখানে ছোট্ট করে বলে দিই, ডিটেল করব না। শেখ মুজিবের কিসিঞ্জারের কাছে যাওয়ার আরেকটা অর্থ আছে। এই অর্থটা হলো, আপনি আগে ছিলেন সোভিয়েত ব্লকে, সোভিয়েতদের হাত ধরে আপনি স্বাধীন হয়েছেন, এখন আপনি ব্লক চেঞ্জ করে আমার চাইছেন। তো যখন ব্লক চেঞ্জ করে কেউ আসে তখন তাদেরকে আমি জীবিত রাখি না, এটা হলো আমেরিকান নিয়ম। সেই শাসককে সে জীবিত রাখে না। কেন? আমি যখনই ওকে হেল্প করবো ওর অর্থনীতি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাওয়ার পর আবার আমার বিরুদ্ধে আমাদের স্টেডিয়ামে গিয়া আমার বিরুদ্ধে যে বক্তৃতাটা দিবে, নিপাত যাক বলবে সাম্রাজ্যবাদ, এটা আমার বিরুদ্ধে বলবে। তো কাজেই ওকে আগে মাইরে নিতে হবে, তারপর ওকে হেল্প করবো, আমি অবশ্যই হেল্প করবো। এই জন্যই শেখ মুজিবের ভাগ্য লিখনটা ওই দিন ঠিক হয়ে যায়। ঘটছিল পরের 75-এর 15 আগস্ট। বাড়তি কথাটা বলে রাখলাম, ডিটেলে যাব না আর। এনিওয়ে, তাহলে এখন আসছে যে শেখ মুজিবই আসলে ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাওয়ার ব্যবস্থাটা সেই করে দিয়ে গেছিল, কিন্তু এটার মুখ দেখতে পারে নাই। কারণ তখনকার দিনে কোল্ড ওয়ার, সোভিয়েত আমেরিকা, এই যে যুদ্ধ বা ঝগড়া, এই ঝগড়ার ফর্মুলা ছিল এটাই, যখন ক্যাম্প বদল করে কেউ আসবে ওই শাসককে মেরে ফেলতে হবে, এটা ছিল আমেরিকানদের নীতি। সো শেখ মুজিব তো অত বুঝে নাই, সে মরার জন্য যাইতেছে কিসিঞ্জারের কাছে, সে তো গেছিল দেশটাকে বাঁচাইতে। ওখান থেকে লোন টোন পাইলে আমরা আবার চাঙ্গা হবো, আমরা সমাজতন্ত্র মাথায় থাক, অনেক হয়েছে, যান বাঁচাই আগে।
এই জাল পড়ে মানুষের ছবি তুলে দিচ্ছে পত্রিকার মধ্যে, কি অবস্থা হবে আমার এখন বুঝেন। এনিওয়ে, সো শেখ মুজিব ফিরে আসে, পুরা 75 সালে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে টাকা দেয় নাই। কবে থেকে টাকা দেওয়া শুরু করছে? পরের বছর 1976 সালের বাজেট মানে সাধারণত জুন মাসে বাজেট হয় আমাদের, মানে এপ্রিল থেকে জুনে বাজেটের প্রস্তুতি শুরু হয়, ওই তখন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারভেন করে। তাহলে পুরা 75টা দেয় নাই, কিচ্ছু করে নাই, ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু দেয় নাই, ডেলিভারি করে নাই। সেপ্টেম্বর 74 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অন্য 4 মাস ছিল, 3 মাস ছিল, খালি খবর নিচ্ছে কি করতে হবে, হেল্প করে নাই। তাহলে 74 গেছে, 75 গেছে, 76-এর বাজেট ইয়ারে এসে এইবার হেল্প করছে। ওদের তো কায়দা ফর্মুলা তো পরিষ্কার। শুরুর দিকে ওরা আমাদেরকে যেটা দিচ্ছে সেটাকে বলে যে ঋণ বলে না, ঋণের আগে আর একটা শব্দ আছে, অনুদান। অনুদান মানে হলো এই টাকা ফেরত দিতে হবে না, এমনকি সুদও দিতে হবে না। কিন্তু অনুদান কেন দেয় ওয়ার্ল্ড ব্যাংক? ওয়ার্ল্ড ব্যাংক এখনো অনুদান দেয়। কেন দেয়? একটা কারণ হলো, ও ঋণ নেওয়ার মতো, ঋণের যে 1%-এর নিচে সুদ 0.75, 1% নিচে, কিন্তু এটা ঠিক আছে, এটা সুদ নেয় ওয়ার্ল্ড ব্যাংক। আমাদের মতন ওই যারা শুরু করে গরিব থেকে, তাদের জন্য তাদের সুদের হার এটা। এখন আমরা বড় লোক হয়েছি বলে ভাব ধরছি, ডিক্লেয়ার দিছি, সেই জন্য এখন সুদের হার 2%। এই লোনটাকে বলে আইডিএ লোন, IDA, মানে আপনার দেশের অর্থনৈতিক অবস্থা কেমন সেই অনুযায়ী একটা ক্যাটাগরি হবে, ওই ক্যাটাগরির লোন পাবেন আপনি। আর আইডিটা ঢুকার আগের ক্যাটাগরি হচ্ছে আপনাকে অনুদান দেবে, যেহেতু আপনি খাইতেই পারেন না, আপনি লোন নিয়েও কাজে লাগাইতে পারবেন না, ফলে এই জন্য অনুদান দিবে আপনাকে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সিস্টেম। এখনো অনুদান দেয় না, আবার সেটা আর একটা কারণে। ওয়ার্ল্ড ব্যাংক স্বীকার করে যে আমি যে অর্থনৈতিক ব্যবস্থা সাজাই দিব বাংলাদেশের জন্য, এরপরেও বাংলাদেশের এই যে ইকোনমিটা তৈরি হবে, যার উপর আমার প্রভাব আছে, আমি যে প্রোগ্রামগুলো নিচ্ছি তা চলে যে মূল চক্রটার মধ্যে, এরও বাইরে কিছু লোক থেকে যাবে যাদের তাদের টাচই করে নাই। ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশে থাকা আর না থাকা কিছু এসে যায় না। যেমন মনে করেন একটা বিধবা মা, ছেলে বউ নিয়ে বিয়ে করে চলে গেছে, মাকে দেখে না, মায়ের স্বামীও মারা গেছে, এখনো মেয়েটা বিধবাটা যাইব কই? এই টাইপের থাকবে তো সমাজে। তখন এই যে না, ভাতা শব্দটা যখনই শুনবেন তখনই বুঝবেন এই ভাতা মানে এই টাকাটা ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে। এখনো এই টাকাটা 400 থেকে 500 বিলিয়ন না, কিন্তু প্রত্যেক বছর ওয়ার্ল্ড ব্যাংক দেয় আমাদেরকে। কেন দেয়? ও বলতে চায় আমি যে ইকোনমিটা তোমাদেরকে দিলাম, এই ইকোনমির ভিতরে পড়ে না, বাইরে থেকে যায়, এমন কিছু গরিব মানুষ থেকে যাবে, ওই গরিব মানুষকে বাঁচানোর দায়িত্ব আমার আছে। এই জন্য আমি ওইটা অনুদান দিব, পয়সা নেব না, এইটার ওই যে ফেরত দিতে হবে না। এইটাকে এবার শেখ হাসিনা বানাইব কি মুক্তিযোদ্ধা ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা, যা যা মন চায় ভাতা দিতে পারে। ক্রাইটেরিয়া একটাই, ইকোনমিক কন্ডিশনটা ওই ওয়ার্ল্ড ব্যাংক ঠিক করে দেবে, ওটা নিচে হতে হবে। আর এই কাজটাই করে আমাদের হোসেন জিল্লুর যে লোকটা আছে, হোসেন জিল্লুর প্রত্যেক বছর তার যে এনজিওটা আছে, এই এনজিও এই লিস্টটা বানায় দেয়, এইটাই সরকার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে পেশ করে যে এই বছরের অনুদানের টাকাটা কত দেওয়া হবে। ক্লিয়ার? না ভাইবেন না যে আমি ওয়ার্ল্ড ব্যাংকের গুণগান করতে বললাম সেই জন্য ওদের এটা বললাম না, আমি বলতে চাচ্ছি ঢুকার পরে কি কি হয়। আর ও জানে যে এটার ভিতরে কিছু এরপরও থেকে যাবে যারা বাইরে, ওই মুড়ি ভেজে খায়, ওটারও যোগ্যতা নাই মনে করেন, কারণ মুড়ি ভেজে খাতে ধান কিনতে হবে, ওটার পয়সা নাই, তাহলে ও বিধবা ভাতা দেওয়া ছাড়া ওর উপায়টা কি আসলে? এরকম প্রচুর গরিব লোক থাকবে সমাজে, ইকোনমি টাচ করে না যাদেরকে, যত ভালো ইকোনমি দেন না কেন, এই যে বাসার কাজের মেয়েটা দেখেন, এই টাইপের থাকবে, ও তো তবু একটা কাজ জোগাড় করছে বাসার কাজের মেয়ে। এটাকে ওরা বলে ইনফর্মাল সেক্টর, ফর্মালি ওরা শ্রমিক না, কিন্তু ইনফর্মালি তো শ্রমিক।
রাস্তার ধারে ঝালমুড়ি বেচতেছে, ইনফরমাল শ্রমিক। এনিওয়ে, তো মূল কথা যাই আমরা, তাহলে এই 76 সালে গিয়ে তখন আমরা ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাচ্ছি এই প্রথম। কেন? আচ্ছা, না না কেন না, মূল আমাদের প্রসঙ্গ ছিল যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতিটা আমাদের কবে হয়েছিল? ইন্ডিয়ার বেলায় বলেছি 90 সালে, আমাদের বেলায় এটা হয়েছিল 76, 77, 78। জিয়ার আমলে 78 সালের মধ্যে তিনবার যখন ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি দেখা দিল, তখন ওয়ার্ল্ড ব্যাংক বললো ভাই সাহেব আর পারবো না, এভাবে চলবে না, আপনাকে একটা রিফর্মে যেতে হবে। রিফর্মে যান, আপনার সরকারের আয় বাড়ান আর খরচ কমান, তাহলে সরকারটা ভালো চলবে। সরকারের ঢেলে সাজে এই অ্যাডমিনিস্ট্রেশনগুলো, সচিবালয়গুলো বহু কর্মচারী আছে ঢুকে বসে আছে, কাম নাই। কোন কালে ঢুকানো হয়েছে ওই এমপ্লয়ি, আর ঢুকতেই আছে, ও মরতেছে, নতুন একজনে ঢুকাইতেছে, ও কোন কাজে লাগছে কিনা কেউ খবর করতেছে না। তাহলে এগুলো ঝাড়া পোছা দিয়ে নতুন করে সাজাইতে হবে, সংস্কার এটাকে বলতেছে। এই সংস্কারটা করে দিব আমরা, আপনারা রাজি হন, তাহলে এইটার জন্য যা যা লোন লাগবে, নতুন পয়সা লাগবে, সব আমরা দিব। তাহলে এইবার আপনার ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতিটা থাকবে না। মাগার ডিটেল বলবো না এখানে, এটা 78 সালে করা যায় নাই, এক কথা বলে শেষ করে দেব। এই কাজের জন্য যে লোকটাকে ক্ষমতা নিতে হয়েছিল ওই লোকের নাম এরশাদ। কই থেকে কই আসলাম, হোসেন মোহাম্মদ এরশাদ 82 সালের 24 ফেব্রুয়ারি ক্ষমতা দখল করছিল, ওয়ার্ল্ড ব্যাংক এই সংস্কারটা করবে তাই। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক চায় নাই জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকুক, এই অবস্থায় আমি সংস্কারে হাত দিই। কেন দেয় সেটা আলাদা কথা, আরেকদিন বলবো না যদি সুযোগ পায়। আপাতত বলে রাখি, এই জন্য এরশাদের আমলে যে সংস্কারটা হয়েছিল এইটাই হলো এই যে ব্যালেন্স অফ পেমেন্টের সংস্কারটা ওখানে করা হয়েছিল। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে হয়েছিল বলতে পারি আমরা 82 সাল থেকে শুরু হয়েছিল, যেটাই শেষ পর্যন্ত এই যে প্রশাসনিক সংস্কার, উপজেলা, আগেকার জেলা ছিল 22টা, জেলা বানাই দিল 64টা, উপজেলা বানালো 460টা, এই সবগুলোই হলো এই 82 সালে এরশাদের সংস্কার, প্রশাসনিক সংস্কার। এই যে সরকারের আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য তৈরি করা, সরকারের আয় বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয়গুলোকে বন্ধ করা, এই রিফর্মটা করে দিচ্ছিল আমাদেরকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট। আজকে যে বাংলাদেশের ইকোনমি দেখতেছেন, এটা এই জায়গায় আসতে পারতো না যদি এই সংস্কারটা না হতো। কিন্তু দুঃখজনক ব্যাপারটা হলো এটা ওয়ার্ল্ড ব্যাংক রাজি হয় না জিয়াউর রহমানের আন্ডারে করতে। কেন করে না এটা আরেকদিন বলবো না, ঠিক আছে? তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি মেটানোটা ইকোনমিকে সার্ভাইভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাড়তি একটা কথা বললাম এটা। তাহলে দেখেন ইন্ডিয়ার এই নেহরুর সমাজতন্ত্র থেকে নিয়ে গেছে 90 পর্যন্ত, আরো ছেঁচড়ায় চলা একটা ক্যাপিটালিজম, গতদিন বলছিলাম এটা আরো ছেঁচড়ায় চলা একটা ক্যাপিটালিজম হচ্ছে। আমরা এই যে এখন তুলনায় বলতেছি আমার জিডিপি বেশি ইন্ডিয়ার চেয়ে, এটা কেন হচ্ছে? তো সব সম্পদ মাখন তো খাইছে, দেড় ভাগ হয়েছে, আমরা কি পাইছি? আমরা তো কিছু পাই নাই। ভাগের পরে মাখনটা ওদিকে থেকে গেছে রাজধানী বলে, আর আমাদের ভাগে পড়ছে ঝর্তি পট্টিটা, সেই আমাদের এখন জিডিপি ইন্ডিয়ার চেয়ে বেশি। এটা কেন হলো? এই যে রিফর্মটা করছি আমরা ইন্ডিয়ার আগে, আর ইন্ডিয়ার রিফর্মটা তাও করতে চায় নাই, 90 সালে বাধ্য হয়ে করছে, তাও এটা মনমোহন সিংকে অর্থমন্ত্রী করা হয়েছিল 91 সালে ইলেকশনে, সেই জন্য হয়েছে। তাহলে মূল জায়গাটা আসলাম, ফিরে যাই আবার জমিদারি প্রথা। তাহলে ভূমি মালিকানা ব্যবস্থা যদি উচ্ছেদ করা না যায়, যদি কৃষি থেকে লোক বের করে আনা না যায়, যদি প্রোডাকশন না বাড়ানো যায়, কৃষি প্রোডাকশন কম শ্রম দিয়ে বেশি আগেকার মতনই লোককে খাওয়াতে পারতে হবে কৃষিকে, আর এই বাড়তি লোকগুলোকে নিয়ে আমি শহরে কারখানা করব, এগুলো যদি না করি তাহলে লোককে খাওয়ানো যাবে না, নতুন কাজ সৃষ্টি হবে না। কাজ সৃষ্টিটা ইম্পর্টেন্ট, ক্লিয়ার? হ্যাঁ, ডেফিনেটলি এটা পুঁজিবাদী একটা, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, কিন্তু না খেয়ে থাকার চেয়ে পুঁজিবাদ ভালো। মানে ভালো ভালো মিঠা মিঠা কথা কয়ে তো তার যদি মাইর খাবে, তো এই জন্য যে মানুষের জাল পরে ঘুরতেছে, এটা ভালো লাগছে দেখে, সম্মানজনক।
বুঝিস না যে এই সমস্ত জিনিসটা কি কি চেক করতে হয়, এটি তো জানিস না। তুই ধরে বসে আছিস 3.5 বছর ধরে একটা জিনিস চলতেছে, এটা যে কাজ করতেছে না এটা দেখে বুঝবি না? মাসুদের মতো বোঝার দরকার আছে না? যে কোনো প্রজেক্টের মধ্যে একটা কি থাকে, মনিটরিং বলে আর একটা পার্ট থাকে। 3 মাস, 6 মাস, 1 বছর, 3 মাস পরে এইটুকু দেখতে পাবো। যদি দেখতে পাই তাহলে বুঝবো আমার প্রজেক্ট চলতেছে ঠিক মতন। 6 মাসে এই জিনিস দেখতে পাবো, 12 মাস হয়ে গেলে এই জিনিস দেখতে পাবো। এখন এরপরেও কিছু হলো না, আপনি খেয়ালই করে না, আপনি 2.5 বছর চালাই দিলেন জিনিসটা, তো এটা দুর্ভিক্ষের দিকে যাবে, ছেড়ে কোথায় যাবে? আপনি ঘুমাইতেছিলেন? তার মানে আপনি মনিটরিং সিস্টেম একটা থাকতে হয়, যে কোনো প্রজেক্টের বেলা এটা জানতেন না। আপনার ওই বাংলা ছবি তুলে গিয়ে শুয়ে থাকা উচিত ছিল আপনার, কিন্তু বাংলাদেশে থেকে মরছে। বুঝছেন ভাই? মনিটরিং সিস্টেম থাকলে 2.5 বছর পরে তার সমাজতন্ত্র ফেল করলে এটা 2.5 বছর পরে বুঝতে হবে কেন ভাই? আমার প্রশ্নটা বুঝছেন নিশ্চয়ই। প্রজেক্টটা যেইটাই হোক, সমাজতান্ত্রিক প্রজেক্ট হোক, পুঁজিবাদী প্রজেক্টটা হোক, ভাই জিনিসটা কাজ করবে কি না এটা দেখার উপায় আছে তো। যে 3 মাস পরে কি দেখতে পাবেন এটা জানা যায়। ওগুলো যদি না সিমটাম খুলে তোমার ঠিক আছে, কিছু ভুল হচ্ছে, কারেক্ট করতে থাকেন, 6 মাস পরে এটা দেখতে পাওয়ার কথা। তাহলে কি কি দেখবেন ওটা থেকে বুঝবেন আপনি আগাচ্ছে কিনা। আপনি কিছুই তাকালেন না, সমাজতন্ত্রের নামে জিন্দাবাদ দিয়ে এই রেমান সবার মতো গাধাগুলাকে দিয়ে আপনি প্ল্যানিং কমিশন বানাইছেন, ওই যে ডুবে যাচ্ছে এগুলাকে, তাহলে রেমান সঙ্গে বাঁচায় রেখে লাভ হচ্ছে কি? সব তো নিজেদের ধান্দায় ছিল, এবং শেষে কি হচ্ছে, সবাই তো নিজের নিজের মতন লন্ডনে পলাই গেছে, এখানে ওখানে পলাই গেছে। ব্যাংকের গভর্নর নুরুল ইসলাম চলে গেছে না ILO চাকরি করতে, মানুষকে ডুবাই দিয়ে? প্রত্যেকটা লোক একমাত্র দক্ষতার ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে জিনিসটা নিয়ে কাজ করছে কে? এইটাই হলো IB এর মোজাফফর আহমেদ, ডক্টর মোজাফফর আহমেদ। ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় যে IBA ইনস্টিটিউটটা, এইটাকে খাড়া করছে। ওয়ার্ল্ড ব্যাংক ওটাতে $10 মিলিয়ন দিছিল, এটাকে ভালো করে গুছিয়ে তোলে। ম্যানেজমেন্ট না থাকলে আপনার ইকোনমি চলবে না, আপনার কারখানা চালানোর লোক পাইবেন না, আপনি দক্ষ লোক হবে না। এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক এই টাকাটা দিচ্ছিল 82 সালে। এবার রিলেট করে, এই লোকই কিন্তু আবার জিয়াউর রহমানের শিল্পমন্ত্রী ছিল, এই লোকই কিন্তু রহমান সামানের সাথে প্ল্যানিং কমিশনের মেম্বার ছিল। তাহলে ওই লোকের একটা কৌতূহল, ডিপ কৌতূহল ছিল যে শিল্প হয় না কেন, বাংলাদেশে হবে না কেন। এই কৌতূহল তাকে নিয়ে গেছে কোথায় দেখেন, ফাইনালি সে IB এর চেয়ারম্যান, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলে, মধুর ক্যান্টিনের পাশে যেটা, ওটা আলাদা ইনস্টিটিউট। ইনস্টিটিউট হলে সুবিধা হলো পুরো ইউনিভার্সিটিতে যা বাজেট তার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি ডাইরেক্ট ইনস্টিটিউটকে যে টাকা দিবেন ওই টাকা ভাগ করার দরকার নেই। এটা ওই কি জানি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভিতর দিয়ে আসবে না, ওটা ইন্ডিপেন্ডেন্টলি টাকা দিতে পারে সরকার। এই জন্য ওয়ার্ল্ড ব্যাংকই ডাইরেক্ট টাকা দিয়েছিল তাকে, ডেফিনেটলি সরকারের মাধ্যমে। ওকে, তাহলে দাঁড়ালো কি আসলে, জমিদারি প্রথাটা আসলে নতুন ধরনের উৎপন্ন ব্যবস্থা আপনি যাইতেই দিবে না। মালিকানা ব্যবস্থাটা এরকম, ও বলবে আমার তো ইন্টারেস্ট নেই, আর প্রজা বলবে যে আমার তো খাওয়ারই পয়সা নেই, আমি প্রত্যেক ইনভেস্ট করবো। তাহলে এটা যদি চেঞ্জ না করেন, মালিকানা ব্যবস্থা, ভূমি মালিকানা ব্যবস্থায় চেঞ্জ না করলে আপনার নতুন প্রোডাকশন সিস্টেম আসবে না। ক্লিয়ার? এই হচ্ছে সার কথা। তাহলে এইটা, আর গতদিন যেটা বলছিলাম মাউসের প্রবলেম, কৃষিতে প্রোডাকশন বাড়ছে না, দেখেন দুটো মিল আছে কিনা। এই জন্য মাসুদুঙ্গারে টের পাইছে 58 সালে, চেঞ্জ করে এবার আমেরিকান ক্যাপিটাল ঢুকানোর চেষ্টা করছে, ঢুকায় আজকে দেখেন সে চীনকে কোন জায়গায় নিয়ে গেছে। সারকতা তার মানে হলো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা একটু রেফারেন্স দিয়ে দিই, ইন্টারেস্টিং রেফারেন্স। সেম ঘটনা ঘটাইছিল, জমিদারি প্রথা আঁকড়ে থাকার লোক ছিল ইউরোপে, জার্মানি, যেটা পরে হিটলারের জার্মানি হলো কেন আসলে একটু এই হিস্ট্রিটা বলে শেষ করব। জার্মানিকে বলা হয় লেট কামার, কিসে? ক্যাপিটালিজম। কেন? এও এই তাদের দেশের যে জমিদারি প্রথা ছিল এটা ভাঙতে চায় না, ঠিক আছে?
ও দেশের প্রেসিডেন্ট একটা ছিল, আমি নামটা ভুলে যাচ্ছি, একটু পরে মনে পড়বে আমার। ওই লোকের প্রশংসা করিয়া একটা বই লিখছে। কি বৈঠকে, অমিত কুমার কিংবা অমিয় কুমারের বৈঠকে, এই বলে একটা বই আছে 2 খণ্ডে। এই বইয়ের মধ্যে এই জার্মান প্রেসিডেন্ট যার আমলে এই যে জমিদারি প্রথা সিস্টেমটা ছিল ভাঙতে চায় নাই, তার প্রশংসা করা হয়েছে। এবার বুঝছেন, বাংলার এরকম তো বাঙালি তো অমিয় কুমারের বইটা আমি এখন লাইব্রেরিতে দেখা দেবো আপনাকে, দিব একটু পরে। আমি বইটার মধ্যে আপনাদেরকে বর্ণাটা দেখাবো আপনাদেরকে, 2 খণ্ডের বই কিন্তু। মানে ওর বাসায় লোকজন যে আসতো, তার যে কথা হতো, ওই কথাগুলোর উপরে বেস করে সে এবার বই হিসেবে লিখছে, নোট করছে, যেটা ওই নোট বইটাই বই আকারে চাপা হয়েছে 2 খণ্ডে। এবং সাধুবাদ জানাচ্ছে জমিদারি প্রথাটা আঁকড়ে ধরে রাখাটা কেন ভালো হয়েছে। সে ইয়েকে, আরে লোকের নাম ভুলে যাচ্ছে আমি, জার্মানির প্রেসিডেন্ট ছিল যখন, তার প্রশংসা করতেছে। এইবার বুঝছেন সম্পর্কটা, বুঝতে পারছেন। সো জার্মানিও যেমন লেট কামার ইন ক্যাপিটালিজম, আমাদের বাংলা ওই জন্য লেট কামার। সবচেয়ে লেট কামার সাফারার হচ্ছে আজকের বিহার। বাংলা, বিহার, উড়িষ্যা, বিহারে কোনো চেঞ্জ হয় নাই, ওই একই ওল্ড জমিদারি সিস্টেমটাই আছে, ভেঙে চুরে যেরকম ভাবে গেছে অটোমেটিক্যালি। রাখতে চাইলেও তো থাকবে না, শ্রমিক পলে যাবে শহরে, ক্যাপিটাল অন্য জায়গা থেকে এসে শহরে ঢুকছে, এগুলো ঘটবে। কিন্তু কৃষির সংস্কারটা হলোই না। কৃষিতে জমির মালিকানা ব্যবস্থায় কোনো বদল করলেন না আপনি, তাহলে এই যে বললাম আরো 6 লাখ টাকা ক্যাপিটালিজম হবে ওখানে, এই জন্য মানুষ গরিব থাকবে। আমি কত কি হবে দেখেন, যতগুলো আজকাল ইউটিউবের আমলে যতগুলো দেখবেন যে গ্রাম মতন জায়গায় স্টেজের মধ্যে মেয়েরা নাচতেছে, মানে যত কম কাপড়ে বা না কাপড়ে নাচা যায়, এই সবগুলো দেখবেন বিহারের। ওটা কেন হচ্ছে? মেয়েটা কি জানে না এটা ডিগ্রেডেশন একটা মানুষের জন্য? কেন? বিকজ অভাব কেন? বিকজ হোল ইকোনমিটাকে আপনি এই যে ভূমিকালীন মালিকানা ব্যবস্থা যদি না বদলান, ও তো জন্মাইছে, জন্মের পর খাইব কি? শরীর দেখে যদি খাওয়া যায় তাই করবে। যার পয়সা আছে সে মেয়েটাকে শরীর দেখানোর জন্য কিনতেছে, এবং পাবলিকলি এই অনুষ্ঠান হচ্ছে। কিন্তু বাংলাদেশেরও সম্ভব না এটা। বাংলাদেশের সমস্যা প্লাস বাংলাদেশের তো অন্তত ইসলামের কারণে এটা সম্ভব না। তাও আমি একটা সময় জানি, আমি যখন বুয়েটে পড়তাম তখন কেরানীগঞ্জে এরকম নাচের অনুষ্ঠান হতো, আমি শুনছি যতটা আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে। এনিওয়ে, তাহলে বিহারের এই পরিণতির পিছনে এটা কারণ। আপনি যখনই জমিদারি প্রথাটা, ভূমি মালিকানা ব্যবস্থার ভিতরে কোনো চেঞ্জ যখন না আনবেন, জমিতে ইনভেস্ট করতে হবে, এই পুরাতন উৎপাদন ব্যবস্থাটা বদলাতে হবে, এটা আপনি করবেন না যখন, রিফর্মটা করবেন না যখন, তখন এই অবস্থা হবে। অমিয় কুমারের বৈঠক, বইটার নাম আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে, এই কথাটা শেষ হলে পরে। তাহলে এই মনে পড়ছে, জার্মানির প্রেসিডেন্টের নাম ছিল বিসমার্ক। এই জন্য বিসমার্কের প্রশংসা করতেছে অমিয় কুমার। পরিণতি কি? এই জন্য জার্মানি পিছিয়ে পড়লো। পিছিয়ে পড়ার কারণে এবার ব্রিটিশ আর ফরাসি, তার 2 বগলে 2 দেশ, তারা সব দেশ দখল করে নিল, কলোনি বানায় নিল, ওর কাছে কিছু নাই। ও যখন কলোনি গড়ার মতন, কলোনি দখলের মতন সক্ষম হলো, ততদিনে দেশে কোনো, মানে দুনিয়াতে কোনো দেশই খালি নেই যেটা সে কিনবে। ছোটখাটো দ্বীপ যেগুলো পড়েছিল ওইখানে গেছে জার্মানিরা, ওগুলো ওরা নেয় নাই, ওইগুলা দখল করতে গেছে। তারপর তো বিশ্বযুদ্ধই বাধায় দিল। তারপর তো বিশ্বযুদ্ধ হচ্ছে। বুরুন্ডি, আমি ছিলাম কঙ্গোর পাশে হলো বুরুন্ডি, এর ছোটখাটো দ্বীপ রাষ্ট্র ছিল, সেগুলোতে ছিল অল্প কিছু কালের জন্য, বড় কোনো দেশ তার ভাগে পড়ে নাই। এবং শেষ পর্যন্ত এই ঝগড়াটা সে ইউরোপের মধ্যে লাগাই দিয়েছে ব্রিটিশ ফরাসিদের সাথে। এইটাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং অসমাপ্ত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আরেকবার হয়েছে। ফাইনালি ওটা হিটলার হাতে গেছে। হিটলার উত্থান হলো 1932 সালে।
মেলান দেখে খুব সুন্দর মিলবে। 32 সালে রুজভেল্ট প্রেসিডেন্ট হিসেবে আসতেছে। ঘটনাগুলো কিরকম সম্পর্কিত বুঝতে পারবেন তখন। তাই এক কি ভূমি মালিকানা ব্যবস্থা না আবদ্ধ করলে কত কিছু সমস্যা হবে বুঝছেন। এটা সমাজতন্ত্র দিয়ে আপনি কাভার করতে পারবেন না। আপনি এই ভূমি মালিকানা ব্যবস্থা উচ্ছেদ করেন না, তা আপনি সমাজতন্ত্র কি সমাজতন্ত্র করবেন? আমাদের দেখা দেখি কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল 1955 সালে জমিদারি উচ্ছেদ করছে, আমাদের সাথে করলো না কেন? দেশভাগের সবচেয়ে বড় কারণ ছিল এটা। কারণ ওরা জানে যে আমরা যখন একসাথে আসছি, দেশভাগ হয় নাই, তখন যদি ওরা ভূমি মালিকানা উচ্ছেদ করে তাহলে তো জমিদারের উচ্ছেদ হয়ে যাবে, মানে হিন্দু উচ্ছেদ হয়ে যাবে, হিন্দুদের কমান্ড, সমাজের উপরে যে তাদের কর্তৃত্ব, হেজিমনি, আধিপত্য, এগুলো সব উদার হয়ে যাবে। এই ভয়ে তারা করে নাই, এই ভয়ে জমিদার সমিতি গেছে যে জওয়াহরলাল নেহরুর কাছে, নেহরু ওদের আগলায় বুকে নিচ্ছে আহারে। তো ফলাফলে দেশভাগ হয়েছে। দেখেন, এক ভূমি মালিকানা ব্যবস্থা চেঞ্জ না করলে কত কিছু হয়। হোপ এবার আপনারা বুঝতে পারবেন জমিদারি প্রথা উচ্ছেদ করাটা এটা কোনো হিন্দু মুসলমানের ব্যাপার না। এটা উচ্ছেদ না করলে ইকোনমি কখনো বাড়বে না। তা সেটা ক্যাপিটালিজম করেন আর সমাজ স্টালিনের সমাজতন্ত্র যাই করতে চান না কেন, এটা কোনো প্রোডাকশন হবে না। ওকে, এটা বলে শেষ করলাম। আমি খালি অমিয় বইটা দেখা দিচ্ছি আমাদের। আচ্ছা, আমি এটার নামটা ভুল বলেছিলাম, অমিয় না, বিনয় সরকারের বৈঠকে এই নামে 2 খণ্ডের বইটা আছে। বইটা পাওয়া যায়, আমি কিনেছি, আমাকে একজন কিনে দিচ্ছিল বাতিঘর থেকে। যাই হোক, তাকে থ্যাঙ্কস। এটা হলো 1 নম্বর খণ্ড, এটা 2 খণ্ডের বইটা। এই বইয়ের ভিতরে এই বিসমার্কের প্রশংসা আছে। এটা থেকে বুঝতে পেরেছে হলো জমিদারি হিন্দুর দালাল। তো তাতে কি হয়েছে, পুরা বাংলাকে ডুবানোর কাণ্ডটা করছে। দেশভাগ এই জন্য পজিটিভ আমার কাছে। এই বিনয় সরকারদের যদি আপনি চটথাপ্পড় দিয়ে মাটিতে ফালাই না দিয়ে যদি আগে জানতেন, তাইলে বাংলাদেশে এই বাঙালি মুসলমান এরকমই থাকতো, ওই চাষা হিসেবে থেকে যেত। এদের বিনয় সরকারদেরকে দমানো ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আসলে উপরে ফেলা দেওয়া ছাড়া জমিদারি আমি কি করবো, কেমনি কি করবো? সো মূল জিনিস হচ্ছে এই যে ভূমি মালিকানা ব্যবস্থার পরিবর্তন, এটা ছাড়া কোনো প্রোডাকশন আঁকা হয় না। থ্যাংক ইউ।